আমরা এর আগের টপিকগুলো যেগুলো দেখছি সেই টপিকগুলো মূলত একটা সফটওয়্যার যে ডেভেলপমেন্ট প্রসেস সেই প্রসেসের ধাপগুলো দেখছি। আজকেরটা হবে একটা সফটওয়্যার এটা ডেভেলপ করার জন্য আনুষঙ্গিক আরো কিছু বিষয় দরকার, যেটাকে আমরা বলছি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট। তার মানে সফটওয়্যার তৈরি করতে গেলে প্রথমেই যেটা লাগবে একটা বাজেট, টাকা লাগবে, একটা টাইম, নির্দিষ্ট একটা টাইম লাগবে, কত টাইমের মধ্যে, এবং ওই টাইমের মধ্যে যদি আমরা এই সফটওয়্যারটা ডেভেলপ করতে চাই তাহলে নির্দিষ্ট কিছু মানুষ লাগবে, স্কিল পার্সন লাগবে। তার মানে এই যে অনেকগুলো মানুষ নিয়ে তোমার কাজ করতে হবে, না টাকা পয়সার বিষয় আছে, এখানে একটা টাইমের বিষয় আছে, তার মানে এগুলো তোমার ম্যানেজ করতে হবে। এগুলোকে কম্বাইন্ড আকারে সবগুলো রিসোর্সকে যথাযথ কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার সফটওয়্যারটাকে ডেভেলপ করতে হবে। তার মানে আমার ভালো টিম আছে, স্কিল টিম আছে, কিন্তু এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই প্ল্যানিংটা নাই, তাহলে কিন্তু প্রজেক্ট ডেলিভার করতে হবে। এজন্য এটাকে আমরা বলছি প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট। এটা অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্ট। যদি এটা খুব সংক্ষেপে আমরা একটু দেখবো কি আন্দোলন, আর ডিটেলসটা হলো আসলে পরবর্তীতে একটা কোর্সই আছে, সেই কোর্সের মধ্যে তোমরা আরো ডিটেলসটা দেখতে পাবে সেটা নেওয়ার পর। এখানে আরো গুলো প্রজেক্ট আছে, কিছু ম্যানেজমেন্ট প্রসেস আছে, এগুলোও টোটালি বললাম যেটা একেবারেই অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পার্ট। যেমন ইনস্টলেশন প্রসেস কি, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্রসেস কেমন হবে, চেঞ্জ ম্যানেজমেন্ট মানে মেইনটেইনিং যেটা কিভাবে করতে হয়, ডিটেইলস এটার উপর আলাদা একটা চ্যাপ্টার আছে। প্রসেস ম্যানেজমেন্ট প্রসেসটাকে কিভাবে আবার ম্যানেজমেন্ট করা যায় তার একটা প্রসেস আছে। আমরা এখানে মেইনলি প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটুক, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস এই পার্টটা আসলে কভার করবো, আর বাকিগুলো তোমরা যদি কেউ জানতে চাও, ইন্টারেস্টেড হও, তাহলে তোমাদের অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে। এখানে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা যদি ভাবি, প্রথমে যেটা আমাদের মাথায় আসবে প্রজেক্ট ম্যানেজারের কোয়ালিটি। তার মানে একজন প্রজেক্ট ম্যানেজার যিনি, তার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে টোটাল প্রজেক্টের ম্যানেজমেন্টটা কেমন। তার বেসিক কিছু টাস্ক আছে, প্রিলিমিনারি টাস্ক আছে, ওভারঅল রেসপন্সিবিলিটির মধ্যে মেইনলি সে একটা প্ল্যান করবে এবং সেটাকে এক্সিকিউট করবে সেই প্ল্যান অনুসারে। এক্সিকিউটের সময় মনিটরিং করবে, সে যার যার যে দায়িত্ব যেভাবে দেওয়া আছে প্ল্যান অনুসারে সেটা হচ্ছে কিনা, বা কোথাও কেউ প্রবলেম ফেস করছে কিনা। মনিটরিং কন্ট্রোল মানে এরকম যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেটা সলভ করা, বা কাউকে পরিবর্তন করা, কাউকে নতুন কোনো মেম্বারকে ইনক্লুড করা, এই টাইপের কাজও কিন্তু তাকে করতে হবে, শাসন তোষণ যাই বলো তার আন্ডারে। দেন একটা টেস্টিং কমপ্লিট করে একটা কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করতে বেসিক রোল। যদি কি টাস্ক যদি আমি বলি তাহলে মেইনলি হলো তিনটা: একটা প্ল্যান করা, মিট করা, আর হলো কমিউনিকেট করা। তাহলে একটা প্রজেক্টের তিনটা পার্ট। দেখো এটা যদি আমরা বলি, প্ল্যানটা হচ্ছে প্রজেক্ট শুরুর পার্ট, প্রজেক্টের কাজ শুরু হয়নি, এখানে হলো প্ল্যান। প্রজেক্ট যখন শুরু হলো এটা হলো মিড পার্ট বলি। তার মানে এখানে আসে তোমার মেইনলি মনিটরিং আর কন্ট্রোল, এই দুইটা অপশন মিটের মধ্যে চলে আসে। কমিউনিকেট পার্টস, যারা কমিউনিকেশন করা, সেটাও তোমার ওভারঅল যে প্রজেক্ট সব জায়গায় এই অপশনটা থাকে। আর লাস্টে আর একটা পার্ট থাকে একটা প্রজেক্টের, সেটাকে বলা হয় পোস্ট মর্টেম অ্যানালাইসিস, যেটাকে রিভিউ বলি আমরা। এই জন্য আমরা বলছি যে একটা ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে একদম ভালো লিডারশিপ, ইকুয়াল টু ভালো লিডারশিপ। তার মানে ভালো লিডারশিপ যদি আমার থাকে তাহলে আমি একজন ভালো প্রজেক্ট ম্যানেজ করতে পারবো। এখন ভালো যদি বলতে চাই একজন প্রজেক্ট ম্যানেজার ভালো বলতে বলে তার কি কি গুণ থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। এখানে 10টা পয়েন্ট সামারি করা আছে। দেখো, ইন্সপায়ার এ শেয়ার্ড ভিশন। তার মানে এটা হলো ওই প্রজেক্ট ম্যানেজারের বিষয়টা এরকম, তার একটা শেয়ার আছে, একটা স্বপ্ন আছে, একটা ভিশন আছে। সেই ভিশনটাকে সে কি করতে পারবে, তার টিম মেম্বারদের মধ্যে যদি ইকুয়ালি শেয়ার করতে পারে তাহলে আমার স্বপ্ন তাদের স্বপ্ন হয়ে যায়। এটা হলো প্রধান গুণ। কিন্তু একজন টিম মেম্বার, সে যদি তার টিম মেম্বারদের সাথে একজন প্রজেক্ট ম্যানেজার যদি এই শেয়ারটা না করে, তার স্বপ্নটাই যদি তাদেরকে না বুঝাতে পারে, তাহলে কিন্তু সে কাজ করে। যেমন বিল গেটস এর কথা তোমরা শুনছো, সে যখন প্রথম বিজনেস শুরু করে, এই লোকের কিন্তু আসলে কোনো পুঁজি ছিল না, খুব গরিব ছিল। ঠিক আছে, খুব যে মেলা টাকা পয়সা নিয়ে আজকে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন সেটা নিয়ে বিজনেস শুরু করছে তা না। প্রথমে খুব ভাঙাচুর অবস্থা থেকে শুরু করছে, তার পার্টনারও তার সাথে কাজ করতে চায় না, চলে যায় কিছুদিন পরে, তাদের বেতন দিতে পারে না, তাদের অনারিয়াম দিতে পারে না, তখন তাদের সাথে
সে কিন্তু তার ভিশনটাকেই আসলে শেয়ার করে, যে আসলে আজকে কষ্ট করলেও তুমি 10 বছর পরে তোমার অবস্থান এখানে হবে, তুমি 20 বছর পরে যাবা, তোমার পরবর্তী প্রজন্ম এই ফ্যাসিলিটিস গুলো পাবে, আমার কোম্পানি এই অবস্থায় যাবে, এই প্রক্রিয়ায় যাবে। এই যে যে ভিশন, যখন এটা দেয় তখন তারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে তারা যে কয়জন দেখো ওই সময় ছিল তার সাথে, তারা কিন্তু এখন অনেকে আর বিজনেসের সাথে নাই, কিন্তু তাদের যে বিজনেসের যে শেয়ার, তার যদি কয়েকশো ভাগের 1 ভাগও যদি কি করে ছেড়ে দেয়, তার 3-4 প্রজন্ম কি করতে পারবে, বসে খেতে পারবে, কোনো সমস্যা নেই। এই জন্য একজন লিডারের প্রাইমারি যে গুণ একেবারে যেটা দিয়ে আসলে একটা টিম নিয়ে সে কাজ করতে পারে তার জন্য, তখন সেই স্বপ্নটা একা দেখতে হবে না, সেই স্বপ্নটাকে টিম মেম্বার সবার সাথে শেয়ার করা। গুড কমিউনিকেটর, কমিউনিকেটর এটা শুধুমাত্র ভালো করে কথা বললাম, সুন্দর ভাষায় কথা বললাম, প্রমিত ভাষায় কথা বলছি, ভালো লিখতে পারছি, ভালো কমিউনিকেটর হলো না। প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে এটাই ভালো কমিউনিকেটর না। ভালো কমিউনিকেটর হচ্ছে যত আধুনিক টুলস টেকনিক যা আছে এগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমার যে টিম মেম্বার আছে বা আমার যে সারাউন্ডিংস আছে তাদের সাথে ভালো রিলেশন এস্টাবলিশ করা। এখন আমি মোবাইল আছে, আমার ইমেইল আছে, কিন্তু আমার একজন টিম মেম্বার আমার কাছে ফোন দিতে এসে 2বার বুকে ফুনিয়ে নেয় আইকাল করছি করে, ঠিক আছে ফোন দিলেই তো আমি একটা কি খাবো, মোমোস খাবো না, তাহলে কি সে ভালো কমিউনিকেটর হলো? হলো না। তার মানে তার যে অ্যাক্সেস, তার মানসিকতাটা এমন যে কেউ যে কোনো প্রয়োজনে তাকে অ্যাক্সেস করতে গেলে তার রেসপন্সের কোনো ত্রুটি হয় না, সাথে বা ওই সময় কোনো একটু সমস্যা হলে একটু পরেই সে আবার কি করছে, তার ব্যাক করছে, খোঁজ দিচ্ছে, কেন ফোন দিয়েছিলেন। তার যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের মধ্যেই এই কমিউনিকেশনটা এস্টাবলিশড হয়। ইন্টিগ্রিটি এটা অনেকটা তোমার ইয়ের মতো বৈশিষ্ট্য, এটা আমরা একটু পরে ডিসকাস করব, টিম বিল্ডিং এর সাথে রিলেটেড। টিম বিল্ডিং দেখো 10 জায়গার 10 রকমের পার্সন কিন্তু একটা কোম্পানিতে এসে কাজ করে, এক একজন মানুষ এক একটা পরিবারে বড় হয়, এক সমাজের এক একটা কালচার নিয়ে বড় হয়, এক এক ধরনের হ্যাবিটস এক একজনের থাকে। 10 জন মানুষ একরকম হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন পারফেক্ট লিডারের কাছ থেকে এই 10 জন মানুষ থেকে 10 জনের যে 10 রকমের কোয়ালিটি সম্ভাবনা আছে সেগুলো সে আইডেন্টিফাই করে তাদের কম্বাইন করে আমার কি কি কোয়ালিটি দরকার এই টিমের জন্য, সে কিন্তু বাছাই করে সেটাকে নিয়ে আসে। এবং তাদের সাথে তার রিলেশন এমন হয়, ইন্টিগ্রিটিটা হলো এরকম, এই 10 জন মিলে সে একটা বডিতে রূপান্তর করতে পারে। যেমন ধরো সনাতন ধর্মে তোমরা যারা আছো এখানে দেখবা যে দেবী প্রতিমা, প্রতিমার ক্ষেত্রে মা দুর্গা প্রতিমা যেটা, তার ক্ষেত্রে তুমি যদি হিসাব করো দেখবে যে তার একটা মাথা আছে, 10টা হাত আছে। ইন্টিগ্রিটি অনেকটা সিম্বল অফ দেবী প্রতিমা। তার টিএম লিডার ম্যানেজার এক অর্থে আসলে সেরকম একজন, একটা মাথা, বডি, মেইন বডি। আর তার প্রত্যেকটা হাত যে 10টা হাত আছে, তার মানে 10 জন টিম মেম্বার আসলে। একজন হয়তো ডাইন হাতের কাজ করছে, বাম হাতের একজন চোখের কাজ, হয়তো কানের কাজ, এরকম একজন স্যার হাঁটাটা একজন হেঁটে দিচ্ছে, শুধুমাত্র টোটাল অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে কাজ করছে একটা একটা করে টোটাল সমন্বয়টা একজন লিডার সে করছে, ইন্টিগ্রেট করতে পারছে। কিন্তু এইটা হতে গেলে ইন্টিগ্রেটিভ হতে বড় শর্ত, যেমন ধরো আমার এই হাতে যদি কেটে যায় তাহলে কিন্তু আমার ব্যথাটা মাথায় হবে, তাই না? তার মানে এরকম তোমার কনসেপ্ট এরকম থাকতে হবে যে আমার একজন টিম মেম্বার কোনো জায়গায় কষ্ট পাচ্ছে, ব্যথা পেয়েছে, সেটা আমি ফিল করতে পারছি কিনা, দেন ইন্টিগ্রিটি আসবে, ঠিক আছে? আদারওয়াইজ ইন্টিগ্রিটি সম্ভব না। এনথুসিয়াজম এটার কেউ বলছি এরকম বৈশিষ্ট্য যে কাজ করতে করতে প্রোগ্রামাররা বা যারা টিম মেম্বার অনেক সময় অনেক ফ্রাস্ট্রেশনে ভুগে যায়, একটা ভুল অনেক দিন করতে সলভ করতে পারছে না, অনেক রকমের প্রেসার তারা ফিল করছে। এই রকম ক্ষেত্রে এনথুসিয়াজমটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এমন তার পার্সোনালিটি, এমন তার কোয়ালিটি, সে ওই টিমের মধ্যে উপস্থিত হয়েছে, সে 5 মিনিট তাদের সাথে গল্প করেছে, কথা বলেছে, দেখবো তাদের রিফ্রেশ হয়ে গেছে পুরো, আবার নতুন করে সে শক্তি পেয়েছে, নতুন করে আবার সে কাজ শুরু করে দিয়েছে। এই যে এই কোয়ালিটিটা, যে তার উপস্থিতি, তার কথা, তার ডিরেকশন, এটা তার টিম মেম্বারদের জন্য এনথুসিয়াজম হিসেবে কাজ করে। যেমন এমপ্যাথি, এটারও এক্সাম্পল তোমাদের আগে মনে দিয়েছি কিনা জানি না। যেমন সিম্প্যাথি এমপ্যাথির মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজারকে এমপ্যাথি হতে হবে কিভাবে? যেমন রাস্তায় তুমি দেখলা যে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, মারাই গেছে, কোথার কোথাও রাস্তায় হয়তো শুয়ে পড়ছে, সেন্স আছে কিনা এরকম একটা অবস্থা, তুমি দেখে তোমার কিন্তু খুব কষ্ট লাগবে অ্যাজ এ হিউম্যান, মানে আই উইল ফিল দিস সিচুয়েশন। এই ক্ষেত্রে আমার কিন্তু বুকের ভিতরে একটা কষ্ট লাগবে, আমি যখন বাসায় যাচ্ছি সিটটা বারবার আমার মনে পড়বে।
একটা সিম্প্যাথি, একটা মানুষ হিসেবে মানুষের প্রতি এই দরদটা আসে করার নেই। তাৎক্ষণিক তোমার যদি কিছু করার থাকে সেটা করতে তো চলে আসবে। কিন্তু ওই লোকটা যে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, তুমি দেখতে গেলা, দেখতে যে লোকটা আমার ভাই, ছোট ভাই, যদি আমার কোনো ছোট ভাই নাই, আল্লাহ না করুক, এক্সাম্পলের জন্য, তাহলে তোমার কেমন লাগে? আমি যে লোকটাকে অ্যাক্সিডেন্টে যে দেখে আমি চলে যাচ্ছি বাসায়, খারাপ লাগছে, কিন্তু কিন্তু আমি দেখলাম যে ওই লোকটা আমার ভাই, নিজের ভাই, তাহলে কেমন লাগবে? ফিলিংসটা কেমন হবে বলো? এক হবে? সিম্পেথি বেড়ে যাবে স্যার। সিম্প্যাথি বেড়ে যায়, সেটা ইমপ্যাথি হবে। সিম্প্যাথি বেড়ে গেলে হবে না, এইখানে তোমার ইমপ্যাথিটাই চলে আসবে। এটাকেই বলছি আমরা ইমপ্যাথি। তার মানে কি, সিম্প্যাথি হলো তুমি শুধু কষ্ট পাও, বাট তার সেটা খুব ক্ষণস্থায়ী। আর ইমপ্যাথিটা হচ্ছে দীর্ঘস্থায়ী, প্লাস হচ্ছে শুধু কষ্ট পেলেই হয় না, সাথে সাথে তোমার কিছু রেসপন্সিবিলিটি চলে আসে। তার মানে ওই যে রাস্তায় পড়ে গেছে, তুমি দেখে আসতে চলে আসতে পারবা না ওখান থেকে, সাথে সাথে তুমি তার রেসপন্সিবিলিটি তোমার কাঁধে চলে আসবে। তুমি ভালো একটা হসপিটাল খুঁজবা, টাকা ম্যানেজ করবা, আশেপাশে লোকজন থাকলে তাদের হেল্প চাবা, গাড়ি ম্যানেজ করবা, নিয়ে আগে দ্রুত ভালো একটা হসপিটালে ভর্তি করবা। এইটা কিন্তু সিম্প্যাথি যা, তারা কিন্তু এটা করবে না। এই জন্য প্রজেক্ট ম্যানেজার তার টিম লিডারের প্রতি আসলে সিম্প্যাথি নেই, ইমপ্যাথি থাকতে হবে। তার যে কোনো দুঃসময়ে, যে কোনো খারাপ সময়ে, ভালো সময়ে সে যেন তার কি হতে পারে, পার্টনার হতে পারে, সেটা কিন্তু শেয়ার করে নিতে পারে। তাহলে সে টিমে ভালো এফোর্ট দিতে পারবে। একজনের জ্বর আসছে, শরীর খারাপ, তাও তুমি প্রেশার দিও না, আজকে তোমার এই কাজ করেই যেতে হবে, না, তার কাছে তুমি আউটপুট বের করতে পারবে না। একসময় তোমার কাছে বিরক্ত হয়ে যাবে, তখন দেখবে যে তার আউটপুট কমে গেছে। কিন্তু তুমি যদি তাকে ওই দিনের জন্য ছুটি দিতা, যে তুমি আজকে যে রেস্ট নাও, কালকে একটু সকাল সকালে এসো, তাহলে তার কিন্তু মনটা ভালো থাকবে। পরের দিন এসে দেখবে আজকে যে কাজটা লস, পরের দিন সেটুকু সে খুশি দিতে পারবে। এইগুলা ইম্পর্টেন্ট খুব। যেমন কম্পিটেন্স, এটাও তোমার টিম লিডারদের মধ্যে একটা পজিটিভ প্রতিযোগিতা তৈরি করে দিতে হবে। তাদের স্কিলটা যেন ডেভেলপ হয়, একজন আরেকজনকে যেন কি করতে পারে, ফলো করতে পারে। অর্থাৎ উভয়ের মানে এই কম্পিটেন্সটা এরকম না আমি আরেকজনকে দাবি আমি উপরে উঠবো, এরকম না। পজিটিভ কম্পিটেন্স মানে আমার একটা ভালো কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটা আরেকজনের কাছে রিপ্রেজেন্ট করা, সে আমার মতো হওয়ার কি করবে, স্বপ্ন দেখে, আর মাঝখান থেকে আমার কোয়ালিটি আরো বাড়তে থাকবে। তাহলে ওভারঅল টিমের এই কম্পিটেন্সি লেভেলটা বেড়ে যায়। অ্যাবিলিটি টু ডেলিগেট টাস্ক, ইনার যিনি প্রজেক্ট ম্যানেজার, তিনি হলো একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, আসলে ডেলিগেট করে প্রতিষ্ঠানে কি ধরনের সার্ভিস, কি ধরনের কাজ আছে। এই জন্য তাকে সেট আপ গেট আপ থেকে শুরু করে তার অ্যাপ্রোচ, সে যদি খুব ভালো মানুষ হয়, দেখবা যে তার প্রতিষ্ঠান ওই মানুষ দ্বারাই কি হয়ে যাচ্ছে, মার্কেটিং হয়ে যাচ্ছে, পরিচিতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজারটা খুব কোয়ালিটিফুল, খুব সুন্দর করে কথা বলে, খুব স্মার্ট, তাহলে দেখবে আস্তে আস্তে প্রোডাক্টের দামও বেড়েছে, অন কাইন্ড অফ মার্কেটিং। এই জন্য তার স্কিল এমন জায়গায় থাকতে হবে, সেজন্য একটা প্রতিষ্ঠানকে, তার মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠানকে চেনবে। কুল আন্ডার প্রেসার, অনেক ধরনের প্রবলেম হতে পারে, রিস্ক আসতে পারে, সব ক্ষেত্রে তাকে প্রেসার থাকতে হবে। এই সময় বেশিরভাগ ক্ষেত্রে যারা লিডার, তারা হলো তার কর্মীদের উপর চড়াও হয়ে যায়, রেগে যায়, না, উল্টাটা করতে হবে। কর্মী এই সময় ভুল করলেও বা খারাপ পরিস্থিতিতে থাকলেও তোমার তাকে প্রেসারে না রেখে তোমাকে এই জায়গায় তোমার ঠান্ডা থাকতে হবে, তারপরে প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করতে হবে, সলভিং এ দিয়ে যেতে হবে। টিম বিল্ডিং স্কিল আগে আমি ডিসকাস করে ফেলেছি। একটা ইন্টিগ্রেটিভ প্রশ্ন এরকম 10 রকমের 10 জায়গা থেকে আসবে, তাদেরকে কি করা, একসাথে করে একটা ওয়ান বডিতে রিপ্রেজেন্ট করা। প্রবলেম সলভিং স্কিল যেটা বললাম, আমরা প্রেসারে যেটা পড়বে, সেটা মাথা ঠান্ডা রেখে প্রবলেম সলভিং এর দিকে যেতে হবে, কিন্তু কোনো কর্মীকে হতাশায় বা ডিপ্রেশনে ফেলা যাবে না। এই ধরো 10টা কোয়ালিটি নিয়ে আমরা ভালো একটা প্রজেক্ট ম্যানেজার হতে পারি। ভালো প্রজেক্ট ম্যানেজার না শুধুমাত্র এটা দেখাই, 10টা কোয়ালিটি থাকলে তুমি পরিবারের ক্ষেত্রে বলো, রাষ্ট্রের ক্ষেত্রে বলো, শুনছি যেখানে আসলে আসি, একটা ভালো হিউম্যান হিসেবে, ভালো বাবা হিসেবে, ভালো হাজবেন্ড হিসেবে, যেখানেই তুমি রোল প্লে করো না কেন, তাহলে তুমি একজন ভালো লাইফ লিড করার ক্ষেত্রে আমরা এই পয়েন্ট গুলো কি করতে পারি, নিজের লাইফের সাথে একাকার করে আমরা প্র্যাকটিস করতে পারি। দেন আমরা দেখি এখন এই জিনিসগুলোই কিভাবে কাজ করবে, সেটা আমরা একজন প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে আমরা আগেই দেখে আসছি। বেসিক্স এর রেসপন্সিবিলিটি ছিল প্ল্যানিং করা, এটা বিফোর, ডিউরিং এর সময় মনিটরিং, কন্ট্রোল এন্ড কমিউনিকেশন ফ্যাসিলিটেশন থাকবে। আর ফার্স্ট সবার লাস্ট একটা প্রজেক্ট থাকবে হলো পোস্ট অপারেশন অ্যানালাইসিস। তার মানে কি প্রজেক্ট আমরা করলাম, কিভাবে রিস্ক অ্যানালাইসিস, সব অভিজ্ঞতাগুলো রিপোর্ট আকারে কাজে লাগানো, রাখা, একটা ট্র্যাক রাখা, এবং সেটা পরবর্তী টাইপের কোনো প্রজেক্ট যখন আমরা আবার করব, সেটাকে আমরা কি করতে পারবো, আবার মেইনলি সেটাকে এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারবো।
এখন প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা বা কন্ট্রোল যখন করি, কন্ট্রোলের জন্য একটা যে গ্যান্ট চার্ট আমরা দেখি, মূলত টোটাল মডিউল বা কাজগুলো এরকম ভাগ করা এবং কোন সময় থেকে কোনটা শুরু হবে এবং রেসপন্সিবল পার্সনকে তার সাথে টিমের কাকে কোথায় রেখেছে। দেন আমরা যখন এই কাজগুলো দেখবো, হয়তো এই উইক থেকে এই কাজটা শুরু হওয়ার কথা ছিল, এই উইকে কাজটা শুরু হয়েছে কিনা প্রথম কথাই লিখবেন। যদি না হয় তার রেসপন্সিবল পার্সন তাকে জিজ্ঞাসা কেন শুরু হলো না, যে টাইমে শেষ হওয়ার কথা সেই টাইমে শেষ হচ্ছে কিনা, মাঝে আমাকে আরো দেখতে হবে যে কাজটা কত দূর প্রোগ্রেস, ওই টাইমের মধ্যে আমরা শেষ করতে পারবো কিনা। এই টাইপের হলো তোমার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, যার মধ্যে দিয়ে আমরা মনিটরিং এবং কন্ট্রোলটাও করতে পারি। মনিটরিং কন্ট্রোলে যেটা বললাম, তার মানে এরকম তোমার কি কি আসতে পারে, যে যে আমাদের বিশেষ করে যে প্ল্যানিং এর সময় তিনটা পয়েন্টের কথা বলছিলাম, কস্ট, স্কেডিউল আর হচ্ছে হলো তোমার যে ডিফারেন্ট টাইপের রিস্ক আছে, সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, মনিটর করতে হবে। টেক্স কারেক্টিভ অ্যাকশন হয় নিজে, যদি কোনো রিস্ক আছে সেটা কারেকশন করে, টাকা পয়সার বাজেট করতে সেটা বাড়াতে হয়। এগুলো ধরনের যত টাইমের ক্ষেত্রে যদি কোনো একটা ফেজে 20 দিন লেগে গেছে, তাহলে তোমাকে এটাকে রিজলভ করতে হবে, কারেক্টিভ করতে হবে। নিড ইনফরমেশন অন দ্য ডেভেলপমেন্ট প্রসেস প্রোভাইডেড বাই ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখলাম ডেভেলপমেন্ট প্রসেসের, যে ম্যানেজার লেভেল একটা, ডেভেলপমেন্ট লেভেলের একটা, ওইখানেও যে ইনফরমেশন আদান প্রদান হচ্ছে, সেখানেও যদি ডেভেলপ করার দরকার হয় সেটা করতে হবে। কমিউনিকেশন ফ্যাসিলিটেশন, বিভিন্ন টাইপের কমিউনিকেশন আছে। অনেক আমরা একটা প্রজেক্ট অনেকগুলো টিমে কাজ করি, অনেকগুলো গ্রুপে কাজ করি, অনেকগুলো ডিসিপ্লিনের সাথে অনেকগুলো লোকেশন আছে। কেউ ইউএসএ বসে কাজ করতে পারে, কেউ বাংলাদেশে থাকতে পারে, কেউ সিঙ্গাপুরে থাকতে পারে, এরকম মাল্টি লোকেশনে থাকতে পারে। তাহলে এই লোকেশন গুলোর মধ্যে যত ধরনের কমিউনিকেশন ফ্যাসিলিটেশন আছে সেগুলো তোমাকে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। যেমন কিছু আছে তোমার প্রজেক্ট মিটিং, কন্টেন্ট মিটিং, প্রজেক্ট প্ল্যানিং মিটিং, এটা তোমার ধরো ডেফিনিট শিডিউল থাকে, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা করে হবে। কন্টেন্ট মিটিং, এটা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে যখন আমাদের মিটিং করতে, একটা সফটওয়্যার রিপোর্ট কেমন হবে, ইন্টারফেস গুলো কেমন হবে, এগুলো আমরা তোমার একটা মেইল থ্রেড ব্যবহার করি, মেইল থ্রেডের মধ্যেই ওখানে যত অ্যান্সার ফিডব্যাক আছে আমরা ব্যবহার করতে পারি। তারপরে তোমার ইস্যু মিটিং, তার মানে এটা কোনো প্ল্যান, আগের তো পূর্ব প্ল্যান থাকে না, এখানে তোমার কোনো একটা নতুন ইস্যু আসলে, প্রবলেম আসলে ইনস্ট্যান্ট একটা মিটিং করা হয়। কোশ্চেন আনসারিং মিটিং, যদি কোনো কাজের ক্ষেত্রে ডিসকাশনের প্রয়োজন হয়, তাহলে ডেভেলপারদের সাথে, তারপরে তোমার বিজনেসের সাথে, স্টেক হোল্ডার যারা আছে, কাস্টমার যারা আছে, তাদেরকে নিয়ে আমরা মিটিং করি, তাদের কাছে কোশ্চেন করি, তাদের ফিডব্যাকটা আমরা নেই। এই টাইপের প্ল্যানিং রিলেটেড মিটিং আমরা করতে পারি। মিটিং এর বিভিন্ন মডালিটিস আছে, যেমন পার্সন টু পার্সন, কারো একজন ভুল বা সমস্যা, আমি তার সাথে একান্ত ভাবে সময় দিতে পারি, কথা বলতে পারি। কোনো জায়গায় যত সবার সাথে ওভারঅল মিটিং এর দরকার আছে, তখন ভিডিও কনফারেন্স হতে পারে, ভয়েস কনফারেন্সের মধ্যে হতে পারে, এখন জুম আসছে, জুমের মতো প্ল্যাটফর্ম ব্যবহার হতে পারে, শেয়ার ডেস্কটপ যেটা আমরা ব্যবহার করি, এনডিএস, এই টাইপের হতে পারে। বিভিন্ন ধরনের এরকম আমাদের মিটিং এ প্রত্যেকটারই সুবিধা অসুবিধা কিছু আছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেমন পার্সোনাল মিটিং যদি আমরা করি, এরকম মিটিং যদি বেশি করি, ঘন ঘন করি, তাহলে অন্যান্য টিম মেম্বাররা কি করবে? পার্সোনাল মিটিং এর সুবিধাটা হলো তাকে, যার প্রবলেম তার সাথে কথা বলে সে ভালো করে বুঝতে পারে এবং তার শুধরানোর ইয়াটা খুব ভালো হয়, তার ইমপ্রুভমেন্টটা অনেক ভালো হয়। কিন্তু ব্যাড ইফেক্ট কি? ব্যাড ইফেক্ট ধরো একজনের সাথে যদি এরকম বেশি পার্সোনাল মিটিং যদি আমি করি, অন্য যারা মেম্বার আছে তারা জেলাস ফিল করে, অনেক সময় তারা অনেক সময় মনে করে যে বস মনে হয় ওকেই বেশি ভালোবাসে, ওর বেশি ফ্যাসিলিটিস দেবে, আমাদের মনে হয় ইগনোর করছে, এই টাইপের হয়। জন্য এই টাইপের মিটিং খুব কম করা ভালো, সেন্সিটিভ ইস্যু ছাড়া পার্সোনাল মিটিং কম করা ভালো। ভিডিও কনফারেন্সের এরকম, ভিডিও কনফারেন্সের যে মিটিং, এটা অনেক ইফেক্টিভ, বাট এর সাথে যদি আমরা গ্রুপ মিটিং ভিডিও কনফারেন্স না করে একসাথে করতে পারি, তার ইফেক্টটা অনেক বেশি। ভয়েস কনফারেন্সের ক্ষেত্রে এরকম আছে, হয়তো ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ মানুষের যে মুখের যে এক্সপ্রেশন, সেখানে একটা ভাষা থাকে, সেই ভাষাটা অনেক সময় বোঝা যায় না। কিন্তু ভয়েস কনফারেন্সের সুবিধাটা হলো অনেকে ভিডিও অন করে অনেক কথা বলতে পারে না, কিন্তু ভয়েস দূরে আছে, তাকে দেখতে পাচ্ছে না, সে লুকিয়ে আছে, এইভাবে সে তার মনের অনেক কথা এখানে বলতে পারে। সবটাই এরকম সুবিধা অসুবিধা কিছু আছে, সেগুলোকে আমাকে কাজে লাগিয়ে সেই অনুসারে পোস্টমর্টেম অ্যানালাইসিসটা অনেকটা এরকম, যে আমরা যেভাবে প্ল্যান করলাম এবং মনিটর কন্ট্রোল সফটওয়্যারটা আসলে তৈরি করলাম, তার এবার টোটাল প্রসেস, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস,
কন্ট্রোল প্রসেস, পারফরমেন্স প্রসেস, রিসাইডিং প্রসেস, এগুলো সব কিছু আমরা রিভিউ করে আমাদেরকে একটা দেখতে হবে যে আমরা যথাযথভাবে কেন এটা এতটা সফলভাবে ঠিক করলাম বা কোথায় আমাদের ভুল ছিল, ব্যর্থতা ছিল, এটাকে রিভিউ করে একটা রিপোজিটরি রাখা, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল টু এ লার্নিং অর্গানাইজেশন অফ কালচার। তার মানে একটা লার্নিং অর্গানাইজেশন হিসাবে ওই রিপোর্টটা বা ইভালুয়েশনটা পরবর্তীতে কাজে লাগে। ওই টাইপের প্রজেক্ট যদি আমরা পরবর্তীতে করি তখন এই শিক্ষাটাকে আমরা সেখানে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। যেটা বলছে যে দেখো প্ল্যানিং ফেজ, মনিটর ফেজ, আর হলো টার্মিনেশন বা পোস্টমর্টেম অ্যানালাইসিস ফেজ, রিভিউ ফেজ এটাকে বলছি। ডেভেলপমেন্ট ফেজ এটা হলো ম্যানেজার লেভেলের, আর এটা হচ্ছে তোমার মেইনলি ডেভেলপমেন্ট প্রসেস, ডেভেলপার সাইডে। এখানে দুইটা কাজ, এদিকে হলো টাইম আর এদিকে হচ্ছে ভ্যালু ম্যাট্রিক্স। তার মানে যেটুকু প্ল্যান আছে প্ল্যান অনুসারে একটা ফিডব্যাক এরকম ডেভেলপার সাইড থেকে যাবে সলিড লাইনের মধ্য দিয়ে, আর ম্যানেজার লাইনের মধ্যে সেটা রিভিউ আসছে, কন্ট্রোল। এটা হলো কন্ট্রোল বা মনিটরিং এর সিগন্যাল। তারা এইভাবে পাঠাচ্ছে যে কোথায় কন্ট্রোল করতে হবে, কোথায় কাকে মনিটর করতে হবে, কোন ডেভেলপারকে গিয়ার আপ করতে হবে, কাকে উৎসাহ দিতে হবে। এটা মেইনলি তোমার হলো ম্যানেজার লেভেল থেকে আসে, আর ডেভেলপার লেভেল থেকে সলিড যেটা বস্তুগত কাজ সে করেছে সেটা ফিডব্যাক। এগুলো আমরা ডিসকাস করে ফেলেছি, ফেস টু ফেস কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল। আর একটা কমিউনিকেশন আছে হলো রাইটিং ইমেল। এটারও অনেকগুলো প্রফেশনাল কি আছে, ডিরেকশন আছে। ডিরেকশনের মধ্যে এই রুলস গুলো তোমরা পড়বা। আমি একটা জাস্ট ইমেইলের एग्जांपल দেখাচ্ছি। এখানে দেখো দুইটা एग्जांपल দেখানো হয়েছে কর্পোরেট লেভেলের ইমেইল, একটা ব্যাড एग्जांपल, একটা হলো গুড एग्जांपल। ব্যাড एग्जांपल কোনটা আর গুড एग्जांपल কোনটা, কোনটাকে আমরা ফলো করব? গুড एग्जांपलটাকে ফলো করব অবশ্যই। এটা কর্পোরেট ইমেইলের ক্ষেত্রে যখন তুমি কোনো টিম লিডার, টিম ম্যানেজমেন্টের কাজ করছো, তখন তোমাকে ভাষা বা এই রুলস গুলো মাথায়। প্রথম রুলস হলো সাবজেক্ট। সাবজেক্টটা হতে হবে খুব কংক্রিট এবং খুব ইনফরমেটিভ। কেন? কর্পোরেট লেভেলে মানুষ আমরা এতই ব্যস্ত, এত মেইল আসে যে মেইল খুলে যে টোটাল বডিটা আমরা পড়বো সেটা অনেক সময় সময় থাকে না। এই জন্য সাবজেক্টের মধ্যেই ম্যাক্সিমাম ইনফরমেশনটা থাকতেছে। সাবজেক্ট দেখেই বুঝতে পারবে যে এই মেইলটা আমার জন্য কিনা, আমার জন্য ইম্পর্টেন্ট কিনা, তখন সে মেইলের ভিতর ঢুকবে। এখানে দেখো একটা প্রপোজাল, এটাতে সে বুঝতে পারে হাজারটা প্রপোজাল নিয়ে সে কাজ করছে। এখানে কিন্তু স্পেসিফিক বলছে চেকিং অন দ্য রিলায়েবল ল্যান্ডস্কেপ প্রপোজাল। তার মানে ল্যান্ড প্রপোজালটা হলো ল্যান্ডস্কেপ প্রপোজাল, এটা চেক করা প্রসঙ্গে একটা মিটিং করছে। তার মানে তার ইনফরমেশন কিন্তু সে অনেকটা এখানে পেয়ে গেল সাবজেক্টের মধ্যে। তার মানে এটা সে স্কিপ করার সম্ভাবনা আছে, এটা স্কিপ করার সম্ভাবনা নেই। আর একটা বিষয় হলো একটা মেইলটা ছোট হতে হয়, কর্পোরেট খুব বড় না। অর্থাৎ এই মেইলটা আমরা লিখবো যে এইটুক জায়গায় লিখলাম, যদি এই মেইলের কোনো অ্যান্সার দিতে চায় অপোজিট জায়গা থেকে, সে যেন এই অ্যান্সার দিলেও টোটাল একটা উইন্ডোর মধ্যেই আমরা মেইলের বডি, মেইন মেইল এবং তার রেসপন্স একসাথে দেখতে পাই। তাহলে মেইলের সাবজেক্ট কি ছিল, তার রেসপন্সটাকে আমরা মিলাতে পারি, এটা সুবিধা হয়। এখন অনেক বড় মেইল দিলাম কিন্তু সে পড়ারই ধৈর্য নাই, তাহলে মেইলটা আসলে কাজে লাগবে। এখানে সম্বোধনের একটা বিষয় আছে। এখানে তোমার ঊর্ধ্বতন বা যারা সিনিয়র জুনিয়র, এটা মেইন কিন্তু আমরা সম্বোধন থেকে জুনিয়রের কাছে মেইল করছে, যে কারণে একটু ক্লোজ সম্পর্কটা বোঝা যাচ্ছে, ডিয়ার বা মিস্টার কোনো কিছু দেয়নি, এটা আমরা করতে পারি। ভালো ডিয়ার বা এরকমের যদি আমরা সম্বোধন করি তাহলে সে আরো ইন্সপায়ার্ড হয়। এখানে দেখো একটা সার্চ করার মতো একটা ভাষা, এরকম একটা দেখো, ডিড ইউ গেট মাই প্রপোজাল লাস্ট উইক। তার মানে সেটা পাঠাইছে, তুমি এটা পাইছো কিনা এবং সেটা তুমি এখনো তুমি এটা করো নাই কেন। আই হ্যাভ নট হিয়ার্ড, মানে আমি আসলে এখনো কোনো রেসপন্স পাইনি। তার মানে অনেকটা এই মেসেজ পড়ার পরে তার কিছুক্ষণ হলেও মনটা খারাপ হয়ে যাবে, দেখবা সে কিছুটা টেনশনে পড়ে যাবে যে এরকম একটা মেসেজ পাঠাবে। আর এই বিটার ভাষা দেখো, আই জাস্ট ওয়ান্টেড টু চেক দ্যাট ইউ হ্যাভ রিসিভড দ্য ল্যান্ডস্কেপ প্রপোজাল I made to you last week. I have not heard back and wanted to make sure it went through. মানে আসলে তুমি এটার ভিতর দিয়ে গেছো কিনা, এটা পড়ছো কিনা, এটা আসলে শিওর হওয়ার জন্য তোমাকে এটা দিয়েছি। এবং ভাষাটা দেখো কত পরিমাণ, যেটা পড়লে তার কিন্তু এরকম সার্চ ভাবটা মনে হবে না, সে মনোযোগ দিয়ে পড়বে। দেন দেখো, ক্যান ইউ প্লিজ কল বাই
থার্সডে একটা টাইম উল্লেখ করে দিয়েছে। এখানে দেখো ক্যান ইউ ক্লোজ কল মি সো ক্যান ডিসকাস, মানে কোন সময় কল করবে তো বলা যায় না, তার মানে তার সুইটেবল একটা টাইম সে বলেছে। এবং দিস ইজ হোয়েন আওয়ার ডিসকাউন্ট অফার এক্সপায়ার্ড এন্ড আই ওয়ান্ট টু মেক শিওর ইউ ডোন্ট মিস ইট, মানে বৃহস্পতিবার আগে যদি আমরা না করি তাহলে ওখানে একটা ডিসকাউন্ট অফার আছে, সেটা কিন্তু আমরা মিস করবো। এবং আমি জানি যে তুমিও এটা মিস করতে চাও না, তার মানে প্রতিষ্ঠানটা তোমারও, এটা লস হবে। এই জন্য সে কুইকেস্ট ওয়েতে তার সাথে কন্ট্যাক্ট করবে এবং তার কন্ট্যাক্টের ডিটেইলস এখানে দেওয়া আছে, এখানে কিন্তু সেই জন্য নাম লিখেছে এখানে কিন্তু নাই। তার মানে এই কন্ট্যাক্ট করার জন্য তাকে মেইল হলে মেইল খুঁজতে হবে, নাম্বার হলে নাম্বার খুঁজতে হবে, খুঁজে থাকবে। এই জন্য আমরা কর্পোরেট মেইলে এই বৈশিষ্ট্যগুলো ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করে আমাদের এই কমিউনিকেশন এস্টাবলিশ করতে হয়। আর প্রজেক্ট ম্যানেজার এখানে আরেকটা ইম্পর্টেন্ট ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। যে কোনো প্রজেক্ট আমরা যখন তার এসডিএলসি মডেল বা বিভিন্ন মডেল ফলো করে যখন করে আসছি সেটা হলো প্রসেস ম্যানেজমেন্ট। এবার আমরা টোটাল প্রজেক্ট যেখানে টাকার সম্পর্ক আছে, টাইমের সম্পর্ক আছে, হিউম্যান রিসোর্সের সম্পর্ক আছে, এই সবগুলো মিলে আমরা হলো রিস্ক ম্যানেজমেন্ট আসতে পারি। এখানে বলা হয়েছে ইউজুয়ালি পারফর্ম, এটা কোন রিস্ক ম্যানেজমেন্টটা কখন হয়, প্রজেক্টের শুরুতে, শেষে নাকি মাঝখানে? বলো তো কেউ। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট আমাদের কখন করতে হয়? স্যার প্রজেক্টের মাঝখানে স্যার। হ্যাঁ, প্রজেক্টের শুরুতেই তোমার রিস্ক, তার মানে একটা প্রজেক্ট যখন আমরা শুরু করব আগেই তোমার রিস্ক গুলো কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। মাঝে যদি রিস্ক আসে তাহলে তোমরা প্ল্যানই করতে পারবে না। ওই যে অ্যাজাইল মেথডে স্যার দেখছিলাম না স্যার, রিস্ক ম্যানেজমেন্ট ছিল, হ্যাঁ, ওইটা তো মাঝখানে ছিল স্যার। অ্যাজাইল মেথডে তো ইয়া ছিল না, রিস্ক ছিল না। রিস্ক ছিল হলো তোমার হলো স্পাইরাল 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 ছিল। জি ওটা স্যার। মাঝে ছিল নাকি প্রত্যেকটা ফেজ শুরুর আগেই রিস্ক ছিল? আগে আগে স্যার, হ্যাঁ, আগে প্রথমে স্যার প্রত্যেক স্টেপে ইয়া করতে পারে। স্টেপ প্রথম প্রত্যেকটা স্টেপ শুরুর আগেই রিস্ক অ্যানালাইসিস করে দিতে হবে। তার কেন আগে করতে হবে? দেখো তোমার তুমি একটা প্রজেক্ট সব বাজেট টাজেট কমপ্লিট করে ফেললা, তুমি রিস্ক অ্যানালাইসিস করো না, মাঝখানে যেরকম করোনা আসলো, আইসে 1 মাস কাজ বন্ধ, 1 বছর কাজ বন্ধ, তাহলে তুমি কি করবা? এটা একটা রিস্ক আসতে পারে না এই টাইপের, তুমি এটা আগের তাই ভাবো নাই, করোনা আসছে বন্ধ করে দিয়ে বসে আছো, তোমার প্রজেক্ট ফেল। তোমার আগেই যদি এটা প্ল্যান থাকতো যে এই টাইপের রিস্ক আসতে পারে, কোনো কারণে আমার 1 মাসের 1 বছরের এরকম প্রবলেম, তাহলে আমি এই সময়ে কিভাবে এই কাজটা করবো, তাহলে ওয়ার্ক অ্যাট হোম, তাহলে অনলাইন এরকম ভার্চুয়াল প্ল্যাটফর্ম আছে কিনা, আমি বাসায় বসে তাদেরকে কাজের ফ্যাসিলিটিস দিতে পারবো কিনা, এটা তোমার হলো রিজলভ। মানে এই জন্য রিস্ক হলো তোমার একটা প্রজেক্ট যখন আমরা শুরু করব, স্টার্ট করব, সেই সময় তোমাকে এই রিস্ক অ্যানালাইসিস প্ল্যানিং ফেজে এটা করে করতে হয়। এট দ্য বিগিনিং অফ মেজর প্রজেক্ট ফেজ, যেটা আমরা স্পাইরাল মডেল দেখলাম, প্রত্যেকটা সাইকেলের শুরুতেই আমরা এটা করছি, কোডিং, রিকোয়ারমেন্ট, ডিজাইন, তারপরে ডিপ্লয়মেন্ট, প্রত্যেকটার আগে রিস্ক অ্যানালাইসিস করে আসবে। when there are significant changes, তার মানে কিছু কিছু ক্ষেত্রে নতুন করে আসতে পারে, যেটা ডিউরিং, সেটা আমরা বলছি, সেটা আসতে পারে। কি কি ক্ষেত্রে আসতে পারে? যেমন ধরো ফিচার চেঞ্জ হয়ে গেল, কোন একটা রিকোয়ারমেন্ট আমরা যেটা রাখছি, রিকোয়ারমেন্ট মাঝখানে চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার রিস্ক আবার নতুন করে কি করতে পারে, রিভিউ হতে পারে। টার্গেট প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা একটা রিস্ক। দেন তোমার টেকনোলজি চেঞ্জ হতে পারে, সেটা আর একটা রিস্ক। মানে এগুলো কি কি জায়গা থেকে রিস্ক আসতে পারে আগেই আমাকে প্ল্যান করে রাখতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের হলো 4টে স্টেপ। প্রথম স্টেপ হলো প্রথমে আমাদের রিস্ক আইডেন্টিফাই করতে হবে, তারপর রিস্ক অ্যানালাইসিস করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং, দেন রিস্ক রিভিউ। তাহলে এটা একটা আমরা ফ্লো চার্টের মধ্য দিয়ে দেখবো যে একটা নতুন একটা প্রজেক্ট আমরা শুরু করছি, সেই প্রজেক্টের কি কি রিস্ক এখানে আসতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল বলি, ধরো আমরা ওই যে এয়ারক্রাফটের যে তোমাদের ইয়াটা দিছিলাম, অ্যাসাইনমেন্ট দিছিলাম, ওই প্রজেক্টের কথাই, ওইটা রিস্ক ধরো আমরা আইডেন্টিফাই করতেছি, কি কি রিস্ক আসতে পারে প্রজেক্টের। এটা একটা প্রজেক্ট, এটা হলো প্রজেক্টের ইয়া না, কিন্তু কি বলে রান করছো প্রজেক্ট, ডেপ্লয় করছো, সেই সময় অনেক রিস্ক আসতে, সেটা আলাদা বিষয়। যে এয়ারক্রাফট তোমার বাতাস বা বায়ু, ব্যাড ওয়েদারের কারণে সমস্যা হতে পারে, এটা আসলে আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি টাইমলি যে প্রজেক্টটা ডেভেলপ করে কাস্টমারকে হ্যান্ড ওভার করতে চাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে কোনো রিস্ক আছে কিনা, এখানে আমার বাজেট কোনো ঘাটতি হতে পারে কিনা, এইখানে টাইম ফেল হতে পারে কিনা, এখানে যে হিউম্যান রিসোর্স যাদেরকে আমি কাজ করছে তাদের কোনো অসুস্থতা হতে পারে, কেউ চাকরি ছেড়ে চলে যেতে পারে, কেউ মারা যেতে পারে,
বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে। এই টাইপের রিস্ক যদি আসে তাহলে এগুলাকে আমি কিভাবে সলভ করব, সলভ করে আমি টাইমলি প্রজেক্টটাকে কি করতে পারবো, ডেলিভারি দিতে পারবো। সেই টাইপের রিস্ক তোমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তারপরে সেটাকে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে সেই রিস্কের আমরা একটা প্ল্যান করব। ঠিক আছে, প্ল্যান করার পরে তোমার হলো সেই রিস্কটাকে আবার নিয়ে আসতে হবে ইমপ্লিমেন্টিং। যেভাবে প্ল্যান করলাম এবার ওই প্ল্যান অনুসারে সেই রিস্কটাকে কিভাবে আমরা রিজলভ করব, ইমপ্লিমেন্ট করব। তারপরে এখানে আসে দেখবো আমরা মনিটরিং যে পার্ট, সেটা আমরা সলভ করলাম, সেটা ওই সফটওয়্যারের যে রিস্কটা ছিল অ্যাক্টিভিটিস এর মধ্যে মনিটর করে দেখবো যে আসলে কতটুকু আসলে সলভ হয়েছে, তার মানে ইভালুয়েট করবো রেজাল্ট, মনিটরিং ইভালুয়েট। কারণ আমরা যদি দেখি যে মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন পর্যায়ে চলে আসছে, রিকোয়ার্ড রেজাল্ট ধর আমরা পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা মনিটরিং ফেজের মধ্যে রেখে দেব। আর এই লুপটাকে আরো পারফেকশনে নিয়ে আসার জন্য এটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ফাইনালি যদি শেষ হয় এটা এন্ড করে দেব। বাট যদি এই রিভ্যালুয়েশন করে দেখলাম যে আমরা যে রিস্কটা রিসলভ করতে চাচ্ছিলাম ওই রিজলভ করতে চেয়ে দেখলাম যে এটা রেজাল্ট আসলে স্যাটিসফ্যাক্টরি আসলে রিস্কটা আসলে কমেনি, তখন আমাকে আবার কি করতে প্ল্যানটাকে নতুন করে করতে হবে। যেভাবে আমি প্ল্যান করছিলাম প্ল্যানের মধ্যে ভুল ছিল, আবার নতুন করে প্ল্যান করবো, ইমপ্লিমেন্ট করবো এবং মনিটর করবো, আবার এটাকে চেক করবো কতটুকু স্যাটিসফ্যাকশন হলো। তাহলে যদি এটা আনসাকসেসফুল আবার এটাকে রিপিট করতে হবে। এখানে আরেকটা পদ্ধতি আমরা দেখছি, এই পাশে আসো, যখন রিস্ক আইডেন্টিফাই প্ল্যানিং করছি ওই প্ল্যানিং এর সময় এইখানে এসে দেখছি যে নতুন প্রজেক্টের ক্ষেত্রে এক রকমের হয়, আর এইটা দেখছি আমি যদি এটা অনগোয়িং প্রসেস, একটা প্রজেক্ট চলছে অর্থাৎ ম্যাক্সিমাম ডিজাইন ফেজ হয়ে গেছে, এরকম এসে যখন ডেভেলপমেন্ট ফেজে দেখলাম ওই সময় এসে নতুন কোনো রিস্ক তোমার আইডেন্টিফাই হতে পারে যেটা আমরা পূর্বে প্ল্যানের সময় আইডেন্টিফাই করতে পারিনি। তারপর ডিউরিং প্রসেস সময় কিছু এক্সেপশনাল রিস্ক আসতেই পারে, সেই রিস্কটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, সেই রিস্কটাকে আবার আমরা প্ল্যানিং ফেজের মধ্যে ইনক্লুড করে দেবো যদি অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে এরকম কিছু আসে। তাহলে এটা এখন ডিটেইলসটা কিভাবে করব এই টাইপের একটা কোশ্চেন তোমাদের ফাইনালে থাকবে। একটা প্রজেক্ট অ্যানালাইসিস করে সেই প্রজেক্ট অ্যানালাইসিসের উপর বেস করে তা ওই প্রজেক্টের কি কি রিস্ক থাকতে পারে, কিভাবে সেটা প্ল্যান করবা, কিভাবে ইভালুয়েট করবা, একটা এক্সাম্পল দিয়ে সেটা তোমরা ডিসকাস করবা। যেমন এইখানে আমরা রিস্ক আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বললাম যেমন উইক এরিয়া কি কি সেটা তোমার জানতে, যেমন টেকনোলজির ক্ষেত্রে হতে পারে, যে প্ল্যাটফর্ম আমরা করছি সেই প্ল্যাটফর্ম কাজ করার সময় মাঝপথে যে বিট্রা করতে পারে, আমাদের প্ল্যাটফর্ম সুইচের একটা প্রশ্ন আসতে পারে, এটা রিস্ক হতে পারে। অ্যাসপেক্ট দ্যাট আর ক্রিটিক্যাল টু প্রজেক্ট সাকসেস সাচ অ্যাজ টাইমলি ডেলিভারি, কারণ টাইমলি ডেলিভারির ক্ষেত্রে তোমার কি আসতে পারে, কি বলে টাইমলি ডেলিভারির ক্ষেত্রে তোমার রিস্ক আসতে পারে, অর্থাৎ যেভাবে আমরা ডেটাবেস বা যেভাবে সিস্টেম ডিজাইন করছি কাস্টমার এটা মনোভূত হয়, ঠিক আছে, কাস্টমার নিডের সাথে এটা মিলে নেয়, তখন আবার আমাকে ওটা রিভাইজ করতে হবে, কারণ টাইমের ক্ষেত্রে এটা প্রবলেম হবে। রিস্ক হিসেবে তোমার এরকম টাইমও কি রাখতে হবে, হাতে রাখতে হবে, যেটা আমি 6 মাসে পারবো আমি 1 বছরের একটা টাইম প্ল্যান করে রাখবো, এই টাইপের টাইমের কাজ যাতে আমরা ফিল আপ করতে পারি। প্রবলেমস দ্যাট হ্যাভ ফ্লাগড পাস্ট প্রজেক্ট such as loss of key stuff, তার মানে এটা তোমার এরকম আসতে পারে যে বললাম একটা কি স্টাফ যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সে হয়তো মারা গেছে, সে হয়তো অসুস্থ হতে পারে, এর জন্য তোমার কি হতে পারে ডেডলাইনের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে, তাহলে ওই ধরনের রিস্ক তোমাকে কি করতে হবে। রিস্ক আইডেন্টিফিকেশন এটা ডাবল করা হয়েছে, এই টপিকে চলে আসছে। অ্যানালাইসিসে কি করব, যে রিস্ক গুলো আমরা পেলাম এবার একটা লিস্ট করব, লিস্ট করে এই রিস্ক গুলো প্রায়োরিটি অ্যাসাইন করব, তাহলে ওই রিস্ক গুলোকে ছোট ছোট করে ভাগ করব, ভাগ করে তারপরে কোন রিস্ক কতবার ঘটতে পারে এবং প্রত্যেকটা রিস্ক ঘটলে ওই প্রজেক্টের কয় জায়গা হ্যাম্পার হতে পারে এটা তোমাকে বের করতে হবে, তারপরে ওটার উপর বেস করে প্রায়োরিটি সেট করতে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, রিস্ক আইডেন্টিফাই করছি এই কয়েকটা আমরা, এখানে যে একটা নিয়ে আমরা ডিসকাস করি, নিউ অপারেটিং সিস্টেম মে বি আনস্টেবল, মানে যে অপারেটিং সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি নতুন অপারেটিং সিস্টেম একটা প্ল্যাটফর্মে গেছি, সেইটার উপর আমরা সফটওয়্যারটা ডেভেলপ করছি,
যে ওই অপারেটিং সিস্টেমে একটা আনস্টেবল কন্ডিশন আসতে পারে ডাটাবেস, এবং এটা কতবার ওই প্রজেক্টের মধ্যে হয়তো 10 বার এরকম ঘটনা ঘটতে পারে যে অপারেটিং সিস্টেমের ত্রুটির কারণে আমরা আসলে কাজ করতে পারছি না। তাহলে 10 বার যদি এরকম হয়, তাহলে প্রত্যেকবার একটা বারের জন্য তার ইম্প্যাক্ট করবে 10 জায়গায়, অর্থাৎ 10টা মডিউল 10টা জায়গায় আমরা কাজ করছি, 10টা জায়গায় কাজের হ্যাম্পার হবে। তাহলে তার ইম্প্যাক্ট কত হবে? টোটাল ইম্প্যাক্ট হবে 10 × 10 মানে 100। তাহলে এর প্রায়োরিটি 100। দেন আবার আসি আমরা আরেকটা, যে কমিউনিকেশন প্রবলেম আওয়ার সিস্টেম ইস্যু। তাই কমিউনিকেশন যেটা আমরা করছি, যে ইন্টার গ্রুপ, সেই কমিউনিকেশনের মধ্যে প্রবলেম, কোনো কারণে তার সাথে আমরা কমিউনিকেট করতে পারছি না। এই ক্ষেত্রেও তোমার এরকম 8 বার ঘটতে পারে। ধরো তার কথা, তোমার প্রজেক্টের মধ্যে প্রত্যেকবার যদি কমিউনিকেশন হয় এরকম 10টা গ্রুপ করছে, 9টা গ্রুপের কাজ কিভাবে ব্যাঘাত ঘটবে, তারও তোমার ইম্প্যাক্ট ফ্যাক্টর এখানে চলে আসবে তোমার কিন্তু 72। তাহলে এরকম আমরা এরকম ইম্প্যাক্ট আমরা পেয়ে যাই। এর উপর হাইয়েস্ট দেখলাম এইটা, সেকেন্ড এটা, থার্ড, ফোর্থ, প্রায়োরিটি। কারণ আমাকে যখন প্ল্যানিং করব, সলভ করব তখন কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে আমাকে এইটা। সর্বোচ্চ রিস্ক যেখানে আছে সেই রিস্কটাকে আগে মিনিমাইজ করে দিতে হবে। কিভাবে প্ল্যান করব? প্ল্যানটা কিছুই না, দেখো স্ট্র্যাটেজি সাজানো হয়েছে, ওই রিস্কটা আছে, এই রিস্কটাকে কিভাবে আমরা সলভ করব, তারপর টেস্ট অপারেটিং সিস্টেম মোড। কারণ ওই যে অপারেটিং সিস্টেমটা আমরা অনেকবার করে টেস্ট করব, টেস্ট করে দেখবো যে আসলে কোন কোন জায়গায় এই প্রবলেমটা হয়, এবং ওই প্রবলেমের ধরন অনুসারে আমরা কি করব? আইডেন্টিফাই সেকেন্ড রিস্ক। তার মানে অল্টারনেটিভ অপারেটিং সিস্টেম আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং এই কাজটা কে করবে? একজন রেসপন্সিবল পারসন আছে আমার টিমে, তাকে দিয়ে রাখছি একটু টাইম দিয়ে আসছে, এই টাইমের মধ্যে তুমি রিস্কটাকে কি করবে? হ্যান্ডেল করবে, সলভ করবে। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে সেটা কিভাবে করব টেস্টটা, এবং তার বিকল্পটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব বা সিলেক্ট করব, তার করসপন্ডিং পারসনকে এবং কোন টাইমের মধ্যে সেটা করব। দেন হলো রিস্ক রিভিউ। রিস্ক রিভিউ মেইনলি আমরা যে রিস্ক গুলো আইডেন্টিফাই করলাম, সেই রিস্ক গুলোর উপর বেস করে আমরা রিভিউ করে দেখবো যে সেগুলো আসলে কতটুকু সলভ হয়েছে। তাহলে রিভিউ ইউর রিস্ক পিরিয়ডিক্যালি, তার মানে আমরা পিরিয়ডিক্যালি একটা 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর পর আমরা যেগুলো মনিটরিং কন্ট্রোল করছি ওইভাবে আমরা রিভিউ করব। যেমন অপারেটিং সিস্টেম তাকে টেস্ট করতে হচ্ছে 3 মাস সময় দিচ্ছে, আমি কি 3 মাস পরে যে একবারে রিভিউ করব? না, পিরিয়ডিক্যালি 10 দিন বা 15 দিন পর পর আমি রিভিউ করবো যে কতটুকু অগ্রগতি হচ্ছে। চেক হাউ ওয়েল মিটিগেশন প্রোগ্রেসিং, মানে যেটা যে প্রোগ্রেসিংটা কতটুকু হলো, যদি কোনো এখানে গ্যাপ থাকে সেটা করবো, আর যদি সেটাকে মিটিগেট করে আমরা প্রপার যে ডেড টাইম আছে ডেড টাইমে প্রেসক্রাইব করব। চেঞ্জ রিস্ক প্রায়োরিটিস অ্যাজ রিকোয়ার্ড, তার মানে এখানে আমরা দেখলাম প্রথম যে অপারেটিং সিস্টেম রিলেটেড যে প্রায়োরিটি সেটা 100, দেখা যাচ্ছে পরবর্তীতে দেখলাম যে এটার প্রায়োরিটি আসলে এখন কিছু সলভ হয়ে গেছে, তার প্রায়োরিটি কমে গেছে। তখন এই প্রায়োরিটি আমরা মাঝে মাঝে এটা চেঞ্জ করতে পারি রিভিউ প্রসেসে। তারপর রিরান দা কমপ্লিট রিস্ক প্রসেস ইফ দা প্রজেক্ট হ্যাজ এক্সপেরিয়েন্সড সিগনিফিক্যান্স। তার মানে যদি ওই প্রজেক্টের যদি অনেক চেঞ্জ আসে, আগে যেভাবে আমরা প্ল্যান করছিলাম সেটা আবার কি হতে পারে, নতুন করে প্ল্যান করা লাগতে পারে। তারপরে ইনকর্পোরেট রিস্ক রিভিউ ইনটু আদার রেগুলারলি শিডিউলড প্রজেক্ট। তার মানে এই যে আমরা যে রিভিউ করে যে এক্সপেরিয়েন্সটা নিয়ে আসলাম, এই টাইপের যদি আরো প্রজেক্ট আমরা পরবর্তীতে করতে চাই, সেক্ষেত্রেও আমরা এটাকে কি করতে পারি? ইনকর্পোরেট করতে পারবো। রিস্ক ম্যানেজমেন্ট ইফেক্টিভ, এটা কি কি বিষয় আছে? একটা টাইম ইফেক্টিভ, আর একটা হলো কন্ট্রোল দ্য লেন্থ অফ দ্য সেশন বাই কন্ট্রোলিং দ্য স্কোপ। মোস্ট সেশন ইউজুয়ালি টেক লেস দ্যান 2 hours। তার মানে আমরা যেভাবে প্ল্যান করছি টাইমের ক্ষেত্রে যদি আমরা বলি, রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা 90 থেকে 120 মিনিট কি করবো? ধরো একটা টাইম নিলাম, যেটা আসলে 10 থেকে 60% পার মান্থ। ঠিক আছে, তার মানে এক মাসে 20 থেকে 60 জন লোকের এফোর্ট আমাদের দিতে হবে, যদি 90 থেকে 120 মিনিট যদি আমরা কি করি সময় দিই, এই ইফেক্টিভ যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিস্ক নিয়ে আমরা কাজ করি।
আর কন্ট্রোল লেন্থ অফ দ্য সেশন বাই কন্ট্রোলিং দ্য স্কোপ ইউ চুজ। এটা আমরা একদম ফিক্স থাকবে বিষয়টা এই না, আমরা যে কন্ট্রোল যে লেন্থ আছে, যে আমরা যে লেন্থটা দিলাম জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা এই কাজটা করব, এই লেন্থটা আগস্টের পরে হয়তো তারপরেও যেতে পারে, সেপ্টেম্বরে যেতে পারে, বা একটা কমিয়েও আসতে পারে, এই লেন্থটা আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তাহলে মোস্ট সেশন ইউজুয়ালি টেক লেস দ্যান 2 আওয়ার। তার মানে প্রত্যেক দিনের যে সেশন, সেই সেশনটা আসলে কমপক্ষে 2 আওয়ারের নিচে হওয়া উচিত রিস্ক অ্যানালাইসিস প্রসেসে। এগুলো বেশি টাইম দিলে রিস্কের ক্ষেত্রেও আসতে পারে, একঘেয়েমি আসতে পারে, যে কারণে রিস্কটা ভালো রিস্ক নাও হতে পারে অ্যানালাইসিস। এ পর্যন্ত পরের যে টপিক গুলো আছে এটা আসলে আমাদের একেবারেই অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পার্ট। তোমরা যদি ইন ফিউচার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স করো তখন এগুলো আরো ডিটেইলস জানতে পারবে। আর যারা করতে চাও তোমরা এখানে একটু চোখ বোলাতে পারো। এখানে কনফিগারেশন ম্যানেজমেন্ট আছে, কন্ট্রোল ম্যানেজমেন্ট আছে, ভার্সন কন্ট্রোল আছে, কিভাবে একটা সফটওয়্যার ভার্সন নির্ধারণ করা হয়, এগুলো কোয়ালিটি অ্যাসুরেন্স এর পার্ট। আমরা বেসিকটা এই পর্যন্ত মোটামুটি ভালো পেয়েছি। ওকে, অনেকগুলো টপিক খুব দ্রুত ডিসকাস করেছি কিন্তু আজকে। তোমরা ধরতে পেরেছো কিনা, আমার সাথে তাল মিলাতে পেরেছো কিনা, এটা আমার একটু আছে। তারপরে তোমরা দেখো যদি কোনো পয়েন্ট থাকে আমরা ডিসকাস করতে পারি। আছে বরাবরই থাকে না, প্রশ্ন করলেই তো ক্লাস করতে ভালোই লাগে মোটামুটি।